এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য আমাদের জেনারেল সায়েন্সের উপরে যে ক্লাসগুলো করানো হচ্ছিল, আজকে তার ক্লাস নাম্বার 20। দেখো, ভিডিও শুরুতেই বলে দিই, আজকে হচ্ছে 5/5/2026। তো নেক্সট কিন্তু তোমরা কয়েকদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু চাকরির নোটিফিকেশান তোমাদেরকে দেয়া হবে, ঠিক আছে? তো প্রচুর পরিমাণে চাকরির নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। শুধুমাত্র সেন্ট্রালের পরীক্ষায় নয়, স্টেটের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের বিভিন্ন রকম পরীক্ষা কিন্তু আসতে চলেছে। এর মধ্যে কিন্তু মিসলেনিয়াসের একটা ফর্ম ফিল আপ চলছে এবং আগামী দিনে কয়েক মাসের মধ্যে কিন্তু বিপুল পরিমাণে তোমার হচ্ছে অংশগ্রহণ করানো হবে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে প্রত্যেকে কিন্তু আবার নতুন করে পড়াশোনা শুরু করে দাও। যারা এতদিন পর্যন্ত পড়াশোনার আশাটা হারিয়ে ফেলেছিলে, তারা কিন্তু নতুন করে, বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, নতুন করে কিন্তু তোমাদের আবার পড়াশোনা শুরু করতে হবে, কারণ সামনে কিন্তু প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ হবে। তাহলে চলো শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে আধুনিক পর্যায় সারণীর 16 নম্বর গ্রুপের মৌলের যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে। দেখো, যে আধুনিক পর্যায় সারণী আছে, সেই আধুনিক পর্যায় সারণীর যে 16 নম্বর গ্রুপটা থাকে, সেই 16 নম্বর গ্রুপটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে চ্যালকোজেন গ্রুপ, বা এটা কিন্তু আরেকটা নাম আছে, এটাকে কিন্তু অক্সিজেন গ্রুপও বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অক্সিজেনের যে পারমাণবিক সংখ্যা সেটা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে 8, ঠিক আছে? 8কে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে আমরা কত পাবো? 2 এবং 6। এবং আমরা জানি যে সর্বশেষ কক্ষে যে ইলেকট্রনটা থাকে সেটাকেই কি বলা হয়? সেটাকেই কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 6। যে চ্যালকোজেন গ্রুপে, অর্থাৎ গ্রুপ নাম্বার 16-এর যে কটা মৌল থাকবে, তার কিন্তু প্রত্যেকটার আউটার মোস্ট শেলে কতগুলো করে ইলেকট্রন থাকবে? মোট কিন্তু 6টা করে ইলেকট্রন থাকবে। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, অঙ্কের থেকে একটা প্রশ্ন দিয়েছে যে একটি অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে? কি কি অপশান দেওয়া আছে? দেখো, 5 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে, অসীমে এবং 10 সেন্টিমিটার দূরে। সবথেকে মজার বিষয় হলো, এই অঙ্কটা করার জন্য কিন্তু তোমাদের কোনো রকম ম্যাথামেটিক্যাল ইকুয়েশন করতে হবে না। এর জন্য কিন্তু তোমাদের জাস্ট এই এক্সপ্লেনেশনটা বুঝতে হবে। দেখো কি বলছে, দেখো একটা জিনিস কিন্তু ওখানে বলে দিয়েছিল, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ কত আর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কত। এবার দেখো কি বলেছে, যে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে, অর্থাৎ যেটা বক্রতা ব্যাসার্ধ ছিল, সে বক্রতা ব্যাসার্ধ কত বলেছিল? বক্রতা ব্যাসার্ধ কিন্তু 20 সেন্টিমিটার বলে দিয়েছিল। আর ফোকাস দৈর্ঘ্য কত বলে দিয়েছিল? ফোকাস দৈর্ঘ্য কিন্তু 10 সেন্টিমিটার বলে দিয়েছিল। বস্তু ফোকাস বিন্দুতে থাকায় প্রতিবিম্ব কোথায় হবে? প্রতিবিম্ব কিন্তু তোমার হচ্ছে অসীমে হয়ে যাবে। এবার দেখো, তোমাদের কিন্তু আমি কদিন আগে একটা সূত্র পড়িয়েছিলাম, যে এই ফোকাসের ডবল কি হয়ে যায়? ফোকাসের ডবল কিন্তু তোমার হয়ে যাচ্ছে বক্রতা ব্যাসার্ধ। দেখো, এটা কিন্তু ডবলই হয়ে যাচ্ছে। যখনই দেখবে যে ফোকাসের যে আমাদের যে ফোকাস দেওয়া থাকবে, সেই ফোকাসের ডবল বক্রতা ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে বস্তুটা কোথায় আছে? বস্তুটা কিন্তু ফোকাসে আছে, অর্থাৎ এটার যে প্রতিবিম্ব সেটা কোথায় গঠিত হবে? সেটা কিন্তু অসীমে গঠিত হবে। এইভাবে কিন্তু অঙ্ক না করেও তোমরা এইগুলোকে সলভ করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, নিচের কোন কোষীয় অঙ্গাণুটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, লাইসোজোম নাকি রাইবোজোম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে যে নিউক্লিয়াসকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে পাওয়ার হাউস। লাইসোজোমকে কি বলা হয়ে থাকে? লাইসোজোমকে কিন্তু বলা হয়ে থাকে সুইসাইড ব্যাগ। রাইবোজোমকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। একটা কোষের যে প্রোটিন ফ্যাক্টরি, সেটা কাকে বলা হয়? সেটা কিন্তু রাইবোজোমকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, যে হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবথেকে কম? আমরা জানি যে হ্যালোজেন মৌলগুলোর যে তড়িৎ ঋণাত্মকতা থাকে বা ইলেকট্রোনেগেটিভিটি থাকে, সেটা কিন্তু সবসময় বেশি হয়ে থাকে, কিন্তু ওই বেশির মধ্যেও সবথেকে কম কার ইলেকট্রোনেগেটিভিটি আমরা দেখতে পাই? তো আমাদের প্রশ্নটা কি বলছে? আমাদের প্রশ্নটা কিন্তু বলেছে ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ ইলেকট্রনকে নিজের কাছে টানার যে টেন্ডেন্সি, সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো সবথেকে বেশি কিন্তু আমরা দেখতে পাই ফ্লোরিনের, এটা তোমাদেরকে আমি আগে বলেছি। কিন্তু দেখো, হ্যালোজেন গ্রুপের মধ্যে সবথেকে কম কাকে বলেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়োডিন, ঠিক আছে? আয়োডিনের কথা বলেছে। দেখো, আয়োডিন কিন্তু এমন একটা অধাতু, যেটা কিন্তু কেমন অবস্থায় থাকে? যেটা কিন্তু তোমার হচ্ছে সলিড অবস্থায় থাকে। আচ্ছা, এই যে হ্যালোজেন নিয়ে এত আলোচনা হচ্ছে, হ্যালোজেনের গ্রুপ কোনটা? যে গ্রুপ নাম্বার 17 বা তোমার হচ্ছে শ্রেণী নাম্বার 17, সেখানে কিন্তু এই হ্যালোজেনগুলো অবস্থান করে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আবার একটা নিউমেরিক্যাল দিয়েছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই নিউমেরিক্যালটা। এই রকমের নিউমেরিক্যালি কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। একটি 100 গ্রাম ভরের বল 20 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে ধাক্কা খেলো এবং পুনরায় কি হলো 20 মিটার পার সেকেন্ড বেগেই ফিরে এলো, বলটির ভরবেগের পরিবর্তনের হার কত? দেখো সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে কিন্তু তোমাকে এখানে একটা দেয়াল আঁকতে হবে। মনে করো এটা একটা বল যেটার তোমার হচ্ছে ভর কত, যেটা কিন্তু বলে দিয়েছে 100 গ্রাম, ঠিক আছে। এই বলটা কি হচ্ছে, বলটা কিন্তু কত মিটার বেগে নিচে আসছে, 20 মিটার পার সেকেন্ড বেগে নিচে আসছে। আবার কি হচ্ছে, আবার কিন্তু বাউন্স ব্যাক করে ওপরে উঠছে, তখনও কিন্তু কত থাকছে গতিবেগ, তখনও কিন্তু 20 মিটার পার সেকেন্ড থাকছে। দেখো ভরবেগের অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে যখন কোনো বস্তুর মাস বা ভর দেওয়া থাকবে সেটাকে কিন্তু তোমাদেরকে অলওয়েজ কেজিতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। কেজিতে দিয়ে দিলে কোনো ব্যাপার নয়, কিন্তু কেজিতে না দেওয়া থাকলে কিন্তু কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো এটা কত হচ্ছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে 0.1 কেজি। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে কীভাবে গ্রামকে কেজিতে কনভার্ট করতে হয়, 1000 দিয়ে কিন্তু ভাগ করে দিতে হয়। এবার এইটাকে কিন্তু তোমাদের একটুখানি মনে রাখতে হবে, আমি পাশে লিখছি যে এম ইকুয়ালস টু কত, এম ইকুয়ালস টু কিন্তু হচ্ছে 0.1 কেজি। এবার দেখো এই ভরবেগের পরিবর্তনের হারের কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এম ইন্টু ভি প্লাস আমরা কি করতে পারি ইউ, ঠিক আছে। এটা কি, এটা কিন্তু ভরবেগের পরিবর্তনের হার। দেখো এই যে সূত্রটা আছে এটা কিন্তু চেঞ্জ সূত্র, তো এই যে সূত্রটা আছে এইটাকে কাজে লাগিয়ে কিন্তু এই অঙ্কটা করতে হবে। তো এখানে 0 পয়েন্ট মাস কত হবে, মাস কিন্তু হয়ে যাবে 0.1, আর এখানে ভি কত আর এখানে ইউ কত, দুটো কিন্তু হচ্ছে 20 20 40। তো 20 20 40 যদি আমরা করি তাহলে আলটিমেটলি আমরা যদি পরের পেজে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কী দাঁড়াচ্ছে, এখানে কিন্তু দাঁড়াচ্ছে 0.1 আর এখানে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার কি করতে হবে, এটা তাহলে নিচে চলে আসলো। তো আলটিমেটলি অ্যান্সার কত হবে, আলটিমেটলি অ্যান্সার কিন্তু হচ্ছে 4 কেজি মিটার পার সেকেন্ড, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো অপশান বি যেটা আছে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, 4 কেজি মিটার পার সেকেন্ড। দেখো একটু আগে আমি বললাম যে ভরবেগের এটা কিন্তু চেঞ্জ সূত্র, ভরবেগের যেটা মেন সূত্র হয়ে থাকে সেটা কিন্তু কি হয়, এম ইন্টু ভি মাইনাস কিন্তু হচ্ছে ইউ হয়ে যায়। দেখো এখানে ভি মানে কি, এখানে ভি মানে কিন্তু হচ্ছে অন্তিম বেগ, আর যেখানে ইউ আছে ইউ মানে কি, ইউ মানে কিন্তু হচ্ছে যেটা প্রাথমিক বেগ, ঠিক আছে। দুটোই কিন্তু আমাদের 20 মিটার পার সেকেন্ড বলেছিল। এইবার থেকে কিন্তু এটাকে কনভার্সন করে আমরা কি পেয়েছি, মাইনাসে কী হয়ে যায় প্লাস, তখন কিন্তু হচ্ছে এই সূত্রটা আমরা পেয়েছিলাম, যেটাকে কিন্তু আমি ডাইরেক্ট করেছি, কারণ এই অঙ্কে কিন্তু ডাইরেক্ট করলেই তোমাদের সবথেকে বুঝতে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো আজকে 6 নম্বর প্রশ্ন, যে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক এবং উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন। অনেকবার কিন্তু তোমাদের এই কোশ্চেনটা করিয়েছি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 17.2। অর্থাৎ মনে করো এটা কোনো একটা ডিস্টেন্স, আর এটা তোমার কি, এখানে মনে করো কেউ একজন আছে, কেউ যদি এখান থেকে কোনো রকম কথা বলে সেটা এই ডিস্টেন্স থেকে ব্যাক করে তার কানের প্রতিধ্বনি হিসেবে শোনার জন্য কত মিটার মিনিমাম ডিস্টেন্স প্রয়োজন হবে, মিনিমাম কিন্তু 17.2 মিটার ডিস্টেন্স প্রয়োজন হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 7 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। তো এক্ষেত্রে যে কটা ভিটামিন আছে প্রত্যেকটা ভিটামিনই আমরা একবার দেখে নেব। দেখো স্কারভি কিন্তু মূলত হয়ে থাকে ভিটামিন সি এর অভাবের জন্য, ঠিক আছে। ভিটামিন এর জন্য কি হয়ে থাকে, ভিটামিন এর জন্য কিন্তু যে রাতকানা রোগ আছে সেই রাতকানা রোগ হয়ে থাকে। ভিটামিন বি এর জন্য কি হয়, ভিটামিন বি এর জন্য কিন্তু বিভিন্ন রকম রোগ হয়ে থাকে, তার মধ্যে ভিটামিন বি1 এর জন্য কিন্তু কি হয়ে থাকে, ভিটামিন বি1 এর জন্য কিন্তু বেরি রোগ হয়ে থাকে। আর একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে ভিটামিন বি12, তার জন্য কি হয়, তার জন্য কিন্তু যে রক্তাল্পতার যে রোগটা আছে সেটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়ে থাকে, মনে রাখতে হবে ভিটামিন ডি এর অভাবে কিন্তু যে রিকেট রোগ সেটা কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 8 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলটি একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল। দেখো হ্যালোজেন মৌল সেটা আবার কেমন, সেটা কিন্তু আবার রেডিও অ্যাক্টিভ। তো সঠিক অ্যান্সার কী হবে, এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাস্টাটাইন, ঠিক আছে। এই যে মৌলটা আছে এটা কি, এটা কিন্তু হচ্ছে একটা তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো এখানে কিন্তু আরেকটা গ্যাসের নাম আছে রেডন। মনে রাখবে এটা কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি নোবেল গ্যাস। এটা কিন্তু একটা নোবেল গ্যাস হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা রেডিও অ্যাক্টিভ নোবেল গ্যাস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো যে লেন্সের ক্ষমতার একক কি। আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তো লেন্সের ক্ষমতার একক কিন্তু হয়ে যাচ্ছে ডায়াপ্টার, ঠিক আছে। ডায়াপ্টার এককে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে ক্যাপিটাল ডি দিয়ে। ওয়াট কিসের একক আমরা প্রত্যেকেই জানি, ওয়াট কিন্তু হচ্ছে ক্ষমতার একক। জুল কিসের একক, দেখো জুল কিন্তু হচ্ছে যে শক্তি আছে সেই শক্তির একক। ক্যান্ডেলা কিসের একক, ক্যান্ডেলা কিন্তু লাইটের যে ইন্টেন্সিটি তার কিন্তু একক। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো আবার একটা নিউমেরিক্যাল দিয়েছে। এই ধরনের নিউমেরিক্যালগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
একটি 3 ওহম এবং 6 ওহম রোধের পরিবাহীকে শ্রেণী সমবায়ে যুক্ত করে 18 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত হবে। দেখো যখনই তড়িতের এই রকম অঙ্কগুলো আসবে যেখানে কিন্তু তোমরা তড়িৎ প্রবাহ মাত্রা, তারপরে বিভব প্রভেদ আর রোধ পাবে, তখনই কিন্তু মনে রাখতে হবে তোমাদের কিন্তু ওহমস লকে কাজে লাগাতে হবে। আর ওহমস ল কী বলে? ওহমস ল কিন্তু বলে V = IR। এবার দেখো আমাদের এখানে কিন্তু কি করতে বলেছে, তড়িৎ প্রবাহের মান অর্থাৎ I বের করতে বলেছে, ঠিক আছে। আর আমাদের দেয়া কি আছে, R দেয়া আছে আর V দেয়া আছে, কিন্তু Rটা দেখো, Rটা কিন্তু একবারে দেয়া নেই, এটাকে তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখো কি বলেছে, শ্রেণী সমবায় যুক্ত আছে। শ্রেণী সমবায় যুক্ত করতে গেলে আমাদেরকে কি করতে হয়, জাস্ট নর্মাল ডাইরেক্ট যোগ করে দিতে হয়। তো আলটিমেটলি আমাদের শ্রেণী সমবায় যোগ করে আমরা তুল্য রোধটা কত পাচ্ছি, 9 ওহম কিন্তু পেয়ে যাচ্ছি। এবার আমাদেরকে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তো আমাদের I বের করতে বলেছে, I বের করার জন্য আমরা কি করব, I বের করার জন্য আমরা V/R করব। আমাদের ভি কত ছিল, ভি কিন্তু বলে দিয়েছে 18, ঠিক আছে। আর আর কত বেরিয়েছে, আর কিন্তু বেরিয়েছে 9। জাস্ট কাটাকুটি করে দাও, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার, যেটা কিন্তু অপশান নাম্বার এতে আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, এখানে আমি এক্সপ্লেনেশনটাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলোকে আমরা ফায়ার এক্সটিংগুইশার বলে থাকি, এই ধরনের যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। আশা করি প্রত্যেকে জানো, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। তার কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু একটা অদাহ্য গ্যাস, অর্থাৎ এটা কিন্তু জ্বলতে সাহায্য করে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে পরমাণুর এল কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। দেখো পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, তাই সেই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো যে পথ দিয়ে ঘুরে বেড়ায় তার কিন্তু একটা নামাঙ্কন আছে। যেরকম কে শেল হয়, এল শেল হয়, এম শেল হয়, ঠিক সেরকমভাবে যে এল শেল আছে এটা কিন্তু সেকেন্ড শেল, ঠিক আছে। আচ্ছা এইটা বের করার ফর্মুলাটা কি, ফর্মুলা কিন্তু হচ্ছে 2n², যেখানে n মানে কি হয়ে থাকে, যেখানে n মানে কিন্তু যে শেল নাম্বার, সেই শেল নাম্বার হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 2 গুণ n² করতে হবে, অর্থাৎ 2 করতে হবে। তাহলে আমরা কত পাবো, তাহলে কিন্তু আমরা পাবো 2 গুণ 4। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 8, অর্থাৎ যে এল শেল থাকবে সেখানে কিন্তু সর্বমোট 8টা ইলেকট্রনই থাকতে পারবে, 8টার বেশি কিন্তু কখনোই থাকবে না। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, যে পেনিসিলিন কি আবিষ্কার করে। তো বায়োলজি থেকে একটা প্রশ্ন। তো এদের যে বিভিন্ন রকমের পরীক্ষাগুলো হয় সেখানে আমরা দেখব বায়োলজির যে ওয়েটেজ থাকে সেটা কিন্তু দিনের পর দিন বাড়ছে, তাই বায়োলজি সংক্রান্ত কিন্তু যে পড়াশোনাটা আছে সেটাও কিন্তু চালিয়ে যেতে হবে। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। ইনি কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছিল কোন গাছ থেকে, তো গাছটার নাম মনে রাখতে হবে যে পেনিসিলিয়াম নোটেটাম, ঠিক আছে, পেনিসিলিয়াম নোটেটাম। এটা কিন্তু পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক ছিল। পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্ন যার আগে আমরা বাদবাকি অপশানগুলো একবার দেখে নেব। লুই পাস্তুর কি আবিষ্কার করে। লুই পাস্তুর কিন্তু যে জলাতঙ্ক রোগের যে টিকা, সেই জলাতঙ্ক রোগের টিকা কিন্তু লুই পাস্তুর আবিষ্কার করে। জোহান ম্যান্ডেল কি করেছিল, ইনি কিন্তু হচ্ছে যে বংশগতিবিদ্যার যে সূত্র, যেটাকে আমরা কি বলে থাকি জেনেটিক্স, সেই জেনেটিক্সের 3টে সূত্র দিয়েছিল। ডারউইন সম্পর্কে আমরা প্রত্যেকে জানি, ডারউইন কিসের সাথে সম্পর্কযুক্ত, ডারউইন কিন্তু যে বিবর্তনবাদ আছে সেই বিবর্তনবাদের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 14তম প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে কি করে, ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর সাথে আর কে কাজ করে, সেটা কিন্তু আমাদের রক্তের যে অনুচক্রিকা আছে সেই অনুচক্রিকা কিন্তু দুটো একসাথে মিলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো এখানে ভিটামিন ই সম্পর্কে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ভিটামিন ই কে কি বলা হয়ে থাকে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে টোকোফেরল। আর এটার জন্য কিন্তু যে বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে, যেটাকে আমরা ইনফার্টিলিটি বলে থাকি, সেই রোগটা কিন্তু ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 15তম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি যে রশ্মি থাকে সেই অতিবেগুনি রশ্মিটা শোষিত হয়। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। অনেকে মনে করবে যে এখানে তো ওজোন স্তর হওয়ার কথা, হ্যাঁ এটা একদম ঠিকই বলেছো, এখানে কিন্তু ওজোন স্তরই হওয়ার কথা, কিন্তু মনে রাখতে হবে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা থাকে তার যে ওপরের স্তর সেটাকেই কিন্তু ওজোন স্তর বলা থাকে, যেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেরই একটা অংশ। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়ে থাকে, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে শান্তমণ্ডল, আর জেট বিমানগুলো কিন্তু এখান থেকেই যায়। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়ে থাকে, ট্রপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুদ্রমণ্ডল বলা হয়ে থাকে, কারণ এখানে যত রকমের আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রেটিনাতে কি হয়, রেটিনাতে কিন্তু চোখের প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনাতে কিন্তু দুই রকমের সেল থাকে, একটা হচ্ছে কোন সেল আর একটা কিন্তু হচ্ছে রড সেল। কোন সেল কি করে, এটা কিন্তু আলোক সুবেদী অর্থাৎ লাইটের সাথে এর সম্পর্কযুক্ত আছে, আর রড সেল কিন্তু যে ডিম লাইট অর্থাৎ যে অন্ধকার জায়গায় কিন্তু দেখতে সাহায্য করে বা রাত্রেবেলা দেখতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে পরমাণুর নিউক্লিয়াসের আকার মাপার জন্য কোনটা ব্যবহার করা হয় বা কোন
একক ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ফার্মি একক আছে, সেই ফার্মি একক কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিন্তু হচ্ছে দূরত্বের একক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে পিঁপড়ের হুলে কোন রকমের অ্যাসিড দেখতে পাই? আমরা কোন অ্যাসিড দেখতে পাই? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফর্মিক অ্যাসিড দেখতে পাই পিঁপড়ের হুলে। এবার দেখো বাদবাকি অ্যাসিডগুলো সম্পর্কে আমরা দেখে নিই, যে ল্যাকটিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? এটা কিন্তু দুধে দেখতে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড আমরা জানি মূলত কিন্তু লেবু বা টক জাতীয় ফলে এটা দেখতে পাওয়া যায়। আর অক্সালিক অ্যাসিড কিন্তু টমেটো, তারপর হচ্ছে যে তেঁতুল, এখানে কিন্তু আমরা দেখতে পাই। তেঁতুলে কিন্তু আরেকটা অ্যাসিডও দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, লিফট যখন স্থির বেগে ওপরে ওঠে তখন লিফটে থাকা ব্যক্তির ওজনের কি পরিবর্তন হবে? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে একই থাকে। দেখো এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা মনে করো লিফটটা মনে করো স্থির বেগে অর্থাৎ ইউনিফর্ম বেগে ওপরের দিকে উঠছে একই বেগে, তখন কিন্তু একই মনে হবে। কিন্তু যদি এটা অ্যাক্সেলারেশন বা ত্বরণের সঙ্গে ওপরে ওঠে তখন কি হবে? ত্বরণের সঙ্গে ওপরে উঠলে কিন্তু বেশি মনে হবে, কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে স্থির বেগে, সেই জন্য কিন্তু একই থাকবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ইন্টারফেস দশা আছে, সেখানে কি হয়? সেখানে কিন্তু এই যে ডিএনএটা আছে সেটা কিন্তু সিনথেসিস হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, কাচকে কাটতে কোনটা সাহায্য করে? আশা করি তোমরা প্রত্যেকেই এর অ্যান্সারটা করতে পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হীরা, এটাই কিন্তু কাজ কাটতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে মানুষের শরীরে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তো ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি? স্পিগমো ম্যানোমিটার। মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কত? 120/80 mmHg, এটা কিন্তু মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পিতল কোন কোন ধাতুর মিশ্রণ? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামা এবং দস্তা, এটার কিন্তু সংকর ধাতু হচ্ছে পিতল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন, যে উদ্ভিদের কোন কলা জল পরিবহনে সাহায্য করে? তো তোমাদেরকে আগেই বলেছিলাম জল মানে কি মনে রাখতে হবে? জল মানে কিন্তু মনে রাখতে হবে জাইলেম। আর যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে খাদ্যকে ইংলিশে বলে ফুড, তাই এটা কি হয়ে যাবে? এটা কিন্তু হয়ে যাবে ফ্লোয়েম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জাইলেম। পরবর্তী প্রশ্ন তথা আজকের লাস্ট প্রশ্ন দেখো কি বলছে, যে নিচের কোনটি একটি তড়িৎ পরিবাহী কিন্তু অধাতু? অর্থাৎ এটা কিন্তু অধাতু। জেনারেলি আমরা জানি যে অধাতুরা কি করে না? অধাতুরা কিন্তু তড়িৎ পরিবহন করে না, কিন্তু এইটা কিন্তু তড়িৎ পরিবহন করে। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রাফাইট হলো এমন একটা অধাতু যেটা কিন্তু কি করে? যেটা কিন্তু তড়িৎ পরিবহন করে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দেখো তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো যে আজকের পর থেকে কিন্তু নেক্সট কয়েক মাসের মধ্যে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে সেন্টার বলো বা তোমার হচ্ছে স্টেট বলো, মূলত কিন্তু স্টেট গভর্নমেন্টের প্রচুর পরিমাণে তোমরা কিন্তু চাকরির পরীক্ষা দেখতে পাবে। তো সেই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে, তার কারণ পরীক্ষাগুলো কিন্তু খুব শীঘ্রই হবে। তো আমার এই চ্যানেলে কিন্তু রেলের জন্য যেরকম আমরা রেলকে টার্গেট করে আমাদের প্রিপারেশান বা জেনারেল সায়েন্সের উপরে প্রিপারেশানটা করানো হয়, ঠিক সেই রকমভাবে কিন্তু পরবর্তীকালে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট থেকে যে পরীক্ষাগুলো করানো হবে তার ওপরেও কিন্তু জিকে জিএস এবং পারলে অঙ্ক ইংলিশ যেগুলো থাকবে পরীক্ষাতে, তো সেইগুলোর কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করানো হবে। সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট প্র্যাকটিস করানো হবে। তোমরা জানো যে আমাদের কোনো পেড কোর্স নেই, আমরা কিন্তু মূলত আমাদের যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো ইউটিউবে ফ্রিতেই প্রোভাইড করে থাকি। আর সেই কন্টেন্টগুলো কিন্তু যথেষ্ট ভারী কন্টেন্ট, তোমরা কিন্তু এটা বলতে পারবে না যে কন্টেন্টগুলোর মধ্যে কোনো রকম দম নেই। যারা এর আগে আমাদের এই চ্যানেল থেকে পড়ে রেলের পরীক্ষা বা আরও যে পরীক্ষাগুলো হয় WB SSC গ্রুপ সি গ্রুপ ডি, তারপর WBP কেপির যে পরীক্ষাগুলো দিয়েছে সেগুলোতে তোমরা যদি দেখো সেখানকার সাকসেস রেট কিন্তু তোমরা অনেক বেশি দেখতে পাবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।